প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি কেতাবি বিষয় হিসাবে শিক্ষা। এই বিষয়ের সাথে যুক্ত যে সাব টপিক সেটা আমরা দেখব, সেই টপিকের নাম হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন ফিলসফি বা শিক্ষার দার্শনিক ভিত্তি বা শিক্ষার ভিত্তি দর্শন। সো এই ক্ষেত্রে আমরা যদি কথা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে শিক্ষার দর্শন শিক্ষা প্রকৃতি, উদ্দেশ্য এবং বিভিন্ন পদ্ধতিগুলি পরীক্ষা করে, যা শিক্ষকদের জন্য একটি ধারণাগত ভিত্তি প্রদান করে। শিক্ষার দর্শন আদর্শবাদ, বাস্তববাদ এবং বাস্তববাদের দর্শন অস্তিত্ববাদ, চিরন্তনবাদ এবং প্রগতিবাদ মতাদর্শকের মতো মূল দর্শনীয় দৃষ্টিকোণগুলিকে অনুসন্ধান করে, যা প্রতিটি পাঠ্যক্রমের নকশা, শিখন পদ্ধতি এবং শিক্ষার লক্ষ্যগুলিকে প্রভাবিত করে। সেই অর্থে আমরা যদি শিক্ষার দার্শনিক পরিচিতি দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে শিক্ষাদানের পরিচিতি হিসাবে আমরা বলতে পারি শিক্ষাদান যখন আমরা করি সেই ক্ষেত্রে শিক্ষার দার্শনিক পরিচিতি আমরা কিভাবে নেব, যে শিক্ষা দর্শনের যে সমস্ত পরিচিতি আছে বা শিক্ষা দর্শনের ক্ষেত্রে আমরা যখন কোনো কথা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষা দর্শনের একটি শাখা যা শিক্ষার প্রকৃতি এবং উদ্দেশ্য পরীক্ষা করে। এটি শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি এবং বিষয়বস্তুর পাশাপাশি সমাজে শিক্ষার যে ভূমিকা সেইটার যে মৌলিক প্রশ্নগুলো সেটা নিয়ে খুব সুন্দরভাবে অনুসন্ধান করতে পারে। শিক্ষা দর্শন শিক্ষকদের পাঠদান করার যে পদ্ধতি এবং শিক্ষামূলক যে নীতিমালা রয়েছে সেটা গঠনের জন্য একটি ভিত্তি প্রদান করে। এই অর্থে শিক্ষার যে বিভিন্ন ভিত্তিগুলি রয়েছে, বিভিন্ন যে ফিলসফিক্যাল ফাউন্ডেশন বা শিক্ষার মূল দার্শনিক ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলোর মধ্যে আমরা বলতে পারি যেমন আদর্শবাদ, তার সাথে আসতে পারি বাস্তববাদ, এর সাথে আমরা যুক্ত করতে পারি ব্যবহারবাদ, বা আরেকটা রয়েছে অস্তিত্ববাদ, চিরন্তনবাদ এবং প্রগতিবাদ। এই সমস্ত যে কথাগুলো আমরা বলছি সেই ক্ষেত্রে একে অপরের সাথে এইটা কিভাবে যুক্ত বা এই ধরনের যে শিক্ষার মূল দার্শনিক ভিত্তি কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু দেখি। তো এক অর্থে আমরা যদি আদর্শবাদ বা আইডিয়ালিজমের কথা বলি তাহলে এটা বিশেষভাবে এর যে ধারণাটা রয়েছে এই ধারণাটা আমরা এভাবেও দেখতে পারি যে আদর্শবাদ মত ও আত্মার উন্নয়নের উপর ভীষণভাবে গুরুত্ব আরোপ করে। এই আদর্শবাদ সর্বজনীন সত্য এবং মূল্যবোধের অস্তিত্বে বিশ্বাস করে। ইহা নৈতিক এবং বুদ্ধিবৃত্তির বিকাশের ওপর কিভাবে কাজ করে সেটার উপর জোর দেয়। এই আদর্শবাদের যদি আমরা শিক্ষার প্রতি কিভাবে এর প্রভাব বিস্তার করে সেটা যদি জানতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আদর্শবাদ পাঠ্যক্রমে সাহিত্য, ইতিহাস, দর্শন এবং শিল্পকলার উপর কিভাবে এটা জোর দেয় সেই ব্যাপারটা আমরা কিন্তু সঠিকভাবে এখানে প্রকাশ করতে পারবো। এই একই অর্থে আমরা এটাও বলতে পারি যে ইহার মাধ্যমে শিক্ষকরা নিজেদের আদর্শ এবং নৈতিক নির্দেশকের ভূমিকা পালন কী করে করবে সেটাও জানতে পারেন এবং এর সাথে সাথে ইহার দ্বারা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং নৈতিক বিচার ক্ষমতাকে উৎসাহিত কিভাবে করবে সেটাও কিন্তু আমরা এই আদর্শবাদের ভিত্তি থেকে জানতে পারি। এরপর আসি আরেকটা ভিত্তি, এই ভিত্তির মধ্যে রয়েছে বাস্তববাদ বা রিয়েলিজম। এই রিয়েলিজম বলতে আমরা বিশেষ করে বুঝতে পারি যে
ইহা শারীরিক জগৎ এবং পর্যবেক্ষণযোগ্য তথ্যের ওপর কিভাবে কাজ করে সেটার উপর সেটা গুরুত্ব আরোপ করে। ইহা শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষামূলক প্রমাণের উপর ভিত্তি করে কীরকম কাজ করা হবে, কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, অর্থাৎ বিভিন্নভাবে যে বাস্তবটাকে কিভাবে প্রকাশিত করা হবে তার উপর এটা গুরুত্ব প্রকাশ করে। আবার এটা আমাদের জ্ঞান কিভাবে আসবে, আমাদের মধ্যে কিভাবে সংবেদনশীলের অভিজ্ঞতা প্রকাশ পাবে, কিভাবে আমরা যুক্তির সাথে কথা বলতে পারবো, যুক্তি বা তর্ক দিয়ে কোনো কাজকে কিভাবে আমরা করতে পারবো, এটার উপরেও কিন্তু এটা ফোকাস করে। সুতরাং আমরা যদি এর ধারণা নিতে পারি তাহলে এই অর্থে বলতে পারি এটা যে শুধু আমাদের পর্যবেক্ষণের ওপর ভীষণভাবে গুরুত্ব আরোপ করে তা নয়, এটা আমাদের বিভিন্নভাবে আমাদের জ্ঞানকে কিভাবে সমৃদ্ধ করব, আমাদের জ্ঞানকে কিভাবে সংবেদনশীল করব, আমরা কিভাবে অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করব, সমস্ত দিকের উপরই কিন্তু এটা বিশেষ গুরুত্ব দেয়। এই বাস্তববাদের ক্ষেত্রে অর্থাৎ কিভাবে একজন শিক্ষার্থী বাস্তববাদ বা বাস্তববাদী হবে, এই ক্ষেত্রে এটা শিক্ষার উপর কিভাবে প্রভাব ফেলে। আমরা বলতে পারি যে বাস্তববাদটি বিজ্ঞান, অঙ্ক এবং আমাদের যে বিভিন্ন সমাজে আমরা যে সমস্ত ব্যবহারযোগ্য দক্ষতা অর্জন করি, অর্থাৎ যে সমস্ত দক্ষতার মাধ্যমে আমরা সমাজে বিভিন্ন কাজ করতে পারি সেটাকে কিভাবে করব সেটার উপর ভীষণভাবে এটা ফোকাস করতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের বিজ্ঞানের বুদ্ধি, গাণিতিক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজে কিভাবে কাজ করব সেটার উপর এটা গুরুত্ব প্রকাশ করে। এর সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে ইহা নিয়মিত পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষাকে উৎসাহিত করে। আমরা কোনো একজন শিক্ষার্থী বা সমাজে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কিভাবে কোনো একটা বিষয়কে পরীক্ষা করবে, সেই বিষয়কে কিভাবে ভালোভাবে নিখুঁতভাবে নিরীক্ষা করবে, সেই ব্যাপারেও কিন্তু এটা উৎসাহিত দেয়। এর সাথে সাথে আমরা আরেকটা দিক আমরা এর দেখতে পারি যেটা প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে যে শিক্ষকদের দ্বারা বিভিন্ন শিক্ষক তারা জ্ঞানের কিভাবে স্থানান্তর করে, বা একটা শিক্ষক তার যে জ্ঞান একটা ছাত্রের মধ্যে বা একটা শিক্ষার্থীর মধ্যে কিভাবে প্রবেশ করাতে পারবে, অর্থাৎ জ্ঞানের কিভাবে ট্রান্সফার হয়, জ্ঞানের কিভাবে স্থানান্তর হয় এবং সেটা করতে গিয়ে কত সহজভাবে সেই কাজটা করতে পারবে, এটাও কিন্তু বাস্তববাদ শিক্ষার ক্ষেত্রে আমরা জানতে পারি। সুতরাং শিক্ষার মূল দার্শনিক ভিত্তি হিসাবে বাস্তববাদেরও ভীষণ একটা ভূমিকা রয়েছে। এবার আমরা আরেকটা ভিত্তি যদি ভাবি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আরেকটা ভিত্তি হচ্ছে সেটা হচ্ছে ব্যবহারবাদ বা প্র্যাগম্যাটিজম। এই ব্যবহারবাদের ধারণা যদি আমরা নিতে চাই তাহলে প্রথমেই আমরা জানব যে এই ব্যবহারবাদে শিক্ষা একটি বিকাশ এবং সমস্যা সমাধানের যে প্রক্রিয়া। এই ব্যবহারবাদের মাধ্যমে আমরা কীরকম ধরনের সমস্যা সম্মুখীন হতে পারি, সেই সমস্যাকে কিভাবে সমাধান করতে পারি, আমরা বাস্তবে কী ধরনের কাজগুলো করতে পারি, অর্থাৎ যে ধরনের ব্যবহার করে আমরা সমাজে ঠিক মতো করে সমাজকে পরিচালনা করতে পারি বা সমাজে থাকতে পারি, সেইটার উপরই কিন্তু এটা বিশেষভাবে আলোকিত করে বা আলোকপাত করে। এই ক্ষেত্রে জ্ঞান গতিশীল এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি জ্ঞান কোনোদিন সীমিত হয়ে ওঠে না, জ্ঞানের পরিধি সবসময় বাড়তে থাকে। অর্থাৎ এই যে জ্ঞানের যে গতিশীলতা অভিজ্ঞতার সাথে সাথে যে বাড়ে সেটাও কিন্তু এখানে আমরা তুলে ধরতে পারি। ইহা কাজ করে শেখা এবং অভিজ্ঞতামূলক শিক্ষা ওপর যে গুরুত্ব দেয় সেটাও আমরা জানতে পারি। আমরা একটা কথা বলি যে আমরা যদি কোনো কাজ করি তাহলেই শিখতে পারি, লার্নিং বাই ডুইং। তাহলে কোনো কিছু করার ফলেই কিন্তু আমরা সেই কাজটাকে করতে পারি, অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়েতে, অর্থাৎ ব্যবহারবাদের মাধ্যমে বা ব্যবহারযোগ্য করার মাধ্যমেই আমরা কিন্তু কোনো কাজকে খুব ভালো করে শিখে নিতে পারি। এটাই কিন্তু এই ব্যবহারবাদের প্রথম ধারণাসমূহ হিসাবে বা প্রধান ধারণাসমূহ হিসাবে আমরা নিতে পারি। এবার আসি এই যে ব্যবহারবাদ, এই ব্যবহারবাদটাকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি।
এই শিক্ষার ক্ষেত্রে এর প্রভাব কি রয়েছে বা প্রয়োগ কি রয়েছে? ব্যবহারবাদ সাধারণত পাঠ্যক্রমে বাস্তব জীবনে যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্ত সমস্যার সমাধানের কার্যকর অন্তর্ভুক্ত করে রাখে। অর্থাৎ আমাদের পাঠ্যক্রমে কীরকম সমস্যা হচ্ছে এবং সেটা যদি পাঠ্যক্রমে তুলে ধরা হয়, আমাদের জীবনে কীরকম সমস্যা হয়, সমাজে কীরকম সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা এই ব্যবহারবাদের মাধ্যমে আমরা জানতে পারি এবং তার প্রভাব বিস্তার করতে পারি। এতে সহযোগিতামূলক এবং প্রকল্পিত ভিত্তিক শিক্ষা যে কেমন করে হবে সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা কিভাবে সহযোগিতা করব একে অপরকে, কিভাবে পরিকল্পিত ভিত্তিক কোনো একটা কাজ করব, যে কাজের মধ্যে পরিকল্পনা থাকবে, যে কাজের মধ্যে একটা বিশেষ রূপ থাকবে, সেই ধরনের কাজের ওপর আমরা কিন্তু করে এটার প্রভাব বিস্তার করতে পারি। ইহার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রয়োগ করতে নির্দেশনা দেবেন। অর্থাৎ একটা শিক্ষার্থী কোনো কাজ কিভাবে করবে, সেই কাজ করতে গিয়ে কোন ধরনের নির্দেশ তাকে ফলো করতে হবে বা কোন ধরনের নির্দেশ তাকে মেনে চলতে হবে যাতে করে সেই কাজ করতে তার সমস্যা না হয়, এইগুলো ব্যাপারের উপরেও কিন্তু এটা ভীষণ দৃষ্টিপাত করে। এবার আরেকটা ভিত্তির উপর যদি আমরা জোর দিই সেটা হচ্ছে অস্তিত্ববাদ বা যাকে আমরা এক্সিস্টেন্সিয়ালিজম বলি। এই এক্সিস্টেন্সিয়ালিজম অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজমের কথা যদি বলি তাহলে এর ধারণাতে আমরা একটা কথা বলতে পারি যে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম ব্যক্তিগত স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের উপর গুরুত্ব আরোপ করে। অর্থাৎ এই অস্তিত্ববাদের মাধ্যমে একজন শিক্ষার্থীর বা একজন ব্যক্তির কীরকম অস্তিত্ব আছে, তার স্বাধীনতা কীরকম রয়েছে, সে তার পছন্দের মতো কি কাজ করতে পারে তার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষা ব্যক্তিদের জীবনের অর্থ খুঁজে পেতে ভীষণভাবে সাহায্য করে। একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি তার জীবনের কীরকম লক্ষ্য রয়েছে, সে জীবনে কীরকমভাবে নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে তার উপর কিন্তু এটা ভীষণভাবে ফোকাস করে। অস্তিত্ববাদ আত্মসচেতনতাকে এবং এই যে সত্যিকারের জীবনযাপন করার জন্য নিজেকে উৎসাহিত করবে সেটার উপরও বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে। সুতরাং অস্তিত্ববাদ কথার অর্থই হচ্ছে যে একজন ব্যক্তি নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য বা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে কীরকমভাবে কাজ করতে পারে বা তার অস্তিত্বকে ঠিক রাখার জন্য তাকে কিভাবে কাজ করা, তাকে দিয়ে কিভাবে কাজ করানো যেতে পারে, তাকে কিভাবে স্বাধীনতা দেওয়া যেতে পারে, তার পছন্দের মতো কাজ তাকে দিয়ে কিভাবে করানো যেতে পারে, সমস্ত জিনিসই কিন্তু এই অস্তিত্ববাদের ওপর নির্ভর করে। এবার আসি এই অস্তিত্ববাদ কিভাবে শিক্ষার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অস্তিত্ববাদ পাঠ্যক্রম ব্যক্তিগত আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সাজাতে সাহায্য করে। অর্থাৎ এই অস্তিত্ববাদের মাধ্যমে আমরা ঠিক করে নিতে পারি কোন ধরনের শিক্ষার্থীর কোন ধরনের পাঠ্যক্রম দরকার, তাদের যে সমস্ত ইন্টারেস্ট এরিয়া রয়েছে বা সে যে বিষয়ের উপর নিজেকে সঠিকভাবে নিয়ে যেতে পারবে সেই বিষয়ের উপর ভীষণভাবে ফোকাস করে। অস্তিত্ববাদ ব্যক্তিগত প্রতিফলন এবং সমালোচনামূলক চিন্তার উপর ভীষণভাবে গুরুত্ব প্রকাশ করে। অর্থাৎ একজন ব্যক্তি কিভাবে তার ক্রিটিক্যাল থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিংকে কাজে লাগাবে সেটার উপর ফোকাস করে। ইহার দ্বারা শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যবোধ এবং বিশ্বাসগুলিকে অন্বেষণ করতে পারবে সেটার উপরও এটা উৎসাহিত করে। অর্থাৎ একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মূল্যবোধ কী করে বাড়বে বা তাদের মধ্যে কিভাবে বিশ্বাস বাড়বে কোনো একটা কাজ করার জন্য, সেইটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে সাহায্য করে। এবার আসি যে শিক্ষার মূল দর্শনের আরেকটা দিক, সেটা হচ্ছে চিরন্তনবাদ বা শাশ্বতবাদ, একে আমরা পেরেনিয়ালিজমও বলি। এই শাশ্বতবাদের ধারণা যদি দিতে চাই তাহলে আমরা বলতে পারি এই যে চিন্তনবাদ বা শাশ্বতবাদের ক্ষেত্রে এটা কিভাবে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারবো। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে চিরন্তনবাদ
বা শাশ্বত এবং সর্বজনীন সত্যের উপর কিভাবে কাজ করে সেটা আমরা জানতে পারি। অর্থাৎ চিরন্তনবাদ সচরাচর সার্বজনীন সত্যের উপর টিকে আছে। ইহা সাহিত্য, দর্শন এবং ইতিহাসের মহান কাজগুলোর উপর সুন্দরভাবে মনোযোগ দেওয়াতে সাহায্য করে। চিরন্তনবাদের মাধ্যমে কোনো একজন শিক্ষা কিভাবে যুক্তিসঙ্গতভাবে চিন্তাধারণাকে পরিবর্তন করবে, চিন্তাবাদের মাধ্যমে শিক্ষার যুক্তিসঙ্গত চিন্তাধারা এবং নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে কিভাবে কাজ করবে, এটাও কিন্তু এই ধারণার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। অর্থাৎ চিরন্তনবাদের মাধ্যমে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি কিভাবে তার চিন্তাধারাকে সঠিক পথে নিয়ে যাবে, তার চিন্তাধারাকে কিভাবে যুক্তিসঙ্গতভাবে এবং নৈতিকভাবে পরিচালিত করবে, এই সমস্ত জিনিসগুলোর উপরই আমরা চিন্তনবাদটাকে কনসিডার করতে পারবো। এরপরে আসি আমরা চিন্তনবাদের ক্ষেত্রে আমরা এই চিন্তনবাদকে কিভাবে শিক্ষার ক্ষেত্রে ব্যবহারযোগ্য করে তুলতে পারবো। এই চিন্তনবাদ বা শাশ্বতবাদ কঠোর এবং গঠিত পাঠ্যক্রম যা শাস্ত্রীয় গ্রন্থগুলোর ওপর কেন্দ্রীভূত। এক ক্ষেত্রে আমরা বলতে পারি এই চিন্তনবাদ সচরাচর ভীষণভাবে রিজিড হয়ে থাকে এবং যার ফলে বিভিন্ন ধরনের যে শাস্ত্রীয় গ্রন্থগুলো রয়েছে তার উপর কিভাবে কাজ করবে সেটাও কিন্তু আমরা এই চিন্তাবাদের মাধ্যমে জানতে পারি। চিন্তনবাদ এবং চিন্তনবাদে শিক্ষকরা স্থায়ী জ্ঞান প্রদানকারী কর্তৃত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে পারে। অর্থাৎ একজন শিক্ষক কিভাবে তার জ্ঞানকে ঠিকমতো করে নিয়ে যেতে পারবে, ঠিকমতো করে একটা জ্ঞান আরেকটা ব্যক্তির মধ্যে রূপান্তরিত করাতে পারবে, সেটার উপরও ভীষণ গুরুত্ব পেয়ে থাকে। অর্থাৎ চিন্তনবাদে শিক্ষকরা স্থায়ী জ্ঞানদাতা হিসাবে কাজ করে থাকে এবং সেই ক্ষেত্রে শিক্ষক তার যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে থাকে পুঁথিগত বিদ্যার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, সমস্ত জিনিসই কিন্তু এখানে আমরা বুঝে নিতে পারবো। অর্থাৎ এই শিক্ষার প্রভাবটা তখনই ভালো হবে যখন একজন শিক্ষক তার জ্ঞানের ভাণ্ডারটা সুন্দরভাবে তার স্টুডেন্টের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে চালনা করতে পারবে বিভিন্নভাবে। এই শিক্ষার প্রভাবটা আরেক দিক থেকেও বিবেচনা করা যেতে পারে, সেটা হচ্ছে যে ইহা বৌদ্ধিক শৃঙ্খলা এবং সাংস্কৃতিক জ্ঞানের প্রতি ভীষণভাবে উৎসাহ প্রদান করতে সাহায্য করে। বিভিন্নভাবে আমাদের যে বৌদ্ধিক শৃঙ্খলা রয়েছে, সাংস্কৃতিক জ্ঞান রয়েছে, সেটাকে কিভাবে আমরা এক ধরনের জ্ঞান থেকে আরেক ধরনের জ্ঞানে রূপান্তরিত করব, সেটা করতে ভীষণভাবে সাহায্য করে। এটা ছাড়াও শিক্ষার মূল দার্শনিক ভিত্তি হিসাবে আরেকটা দিকও আমরা দেখতে পারি, সেটা হচ্ছে প্রগতিবাদ বা প্রোগ্রেসিজম। এই প্রগতিবাদের মূল ধারণা হিসাবে আমরা দেখতে পারি যে প্রগতিবাদ শিক্ষা শিশুর পূর্ণাঙ্গ বিকাশ এবং তাদের আগ্রহের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে বা কেন্দ্রীভূত করে। ইহা গণতান্ত্রিক যে নীতিমালা এবং সামাজিক সংস্কারের বিভিন্ন ধরনের যে ধারণা রয়েছে সেটা করতে প্রচার করে। অর্থাৎ আমাদের সমাজে যে ধরনের গণতান্ত্রিক নীতিমালা রয়েছে সেটাকে কিভাবে তৈরি করা হবে বা সেটাকে আরও বেশি কিভাবে উন্নত করা যেতে পারে তার উপর এটা ফোকাস করে। ইহার শেখার প্রক্রিয়া ছাত্রকেন্দ্রিক এবং অনুসন্ধান ভিত্তিক। অর্থাৎ ছাত্র কিভাবে শিখবে, একজন শিক্ষার্থী কিভাবে কোনো জ্ঞানকে নেবে এবং সেই জ্ঞান নেওয়ার ফলে সেই জ্ঞানের আরও কীরকম রূপান্তরিত রূপ থাকবে বা এই জ্ঞানের মধ্যে আরও অন্য কোনো জ্ঞান লুকিয়ে রয়েছে কিনা সেটাকেও অনুসন্ধান করার জন্য এই ধরনের প্রগতিবাদ কিন্তু এগিয়ে আসে। অর্থাৎ প্রগতিবাদের মাধ্যমে একজন শিক্ষার্থী কোনো ধরনের জ্ঞানকে আরও বেশি কিভাবে প্রগতিশীল করতে পারবে সেটার উপর কিন্তু এটা বিশেষভাবে ধ্যান দেয়। প্রগতিবাদ শিক্ষার ক্ষেত্রে এইটা কিভাবে প্রভাব বিস্তার করে। প্রগতিবাদ শিক্ষা ছাত্রদের আগ্রহের ওপর ভিত্তি করে নমনীয় পাঠ্যক্রম তৈরি করে। প্রগতিবাদ শিক্ষা সচরাচর
সক্রিয় শেখার ওপর এবং বিভিন্ন ধরনের যে সমস্যা সেটা সমাধান করার উপর গুরুত্ব দেয়। প্রগতিবাদের মাধ্যমে যে শিক্ষা বা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকরা কিভাবে নিজেদের কাজগুলো করবেন, কিভাবে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ধরনের অনুসন্ধান করবেন, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে কিভাবে সৃজনশীলতা বাড়বে এবং বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বাড়িয়ে তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন, সেগুলো সমস্ত বিষয়ের উপর কিন্তু এটা প্রভাব বিস্তার করে। সুতরাং এই প্রগতিবাদের মাধ্যমে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থী নয়, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে একে অপরের সাথে পরিপূরক হয়ে অর্থাৎ একে অপরের পরিপূরক হয়ে তারা যে কাজ করতে পারবে এবং নিজেদের যে প্রোগ্রেস করতে পারবে, অর্থাৎ নিজেদের যে কোনো জ্ঞানকে প্রগতিবাদ করে তুলতে পারবে, নিজেদের জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবে, এটাই কিন্তু এই প্রগতিবাদ শিক্ষার বিশেষ তাৎপর্য। এই প্রগতিবাদ শিক্ষার ক্ষেত্রে বা এই ধরনের শিক্ষার ক্ষেত্রে বা এই যত ধরনের শিক্ষা আমরা পড়লাম বা জানলাম, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের দার্শনিক বিভিন্ন মত প্রকাশ করে গেছেন। আমরা শিক্ষা দর্শনের পশ্চিমী শিক্ষাবিদদের কথা যদি বলি, তাহলে বিভিন্ন ধরনের শিক্ষাবিদদের কথা আমরা বলতে পারি, যেমন প্লেটো, অ্যারিস্টটল, জন ডিউ, রুশো, মারিয়া মন্টেসরি, পাওলো ফ্রেইরে, বিভিন্ন ধরনের যারা চিন্তাবিদ রয়েছেন তাদের কথা আমরা এখানে তুলে ধরতে পারি। প্লেটোর কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে প্লেটো উনি কতগুলো জিনিসের ওপর দৃষ্টিভঙ্গি আকর্ষণ করেছিলেন। প্লেটোর কথা অনুযায়ী প্লেটো শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠানে করা যেতে পারে তার পক্ষে ছিলেন। উনি বলেছিলেন যুক্তি ও নৈতিকতার বিকাশে শিক্ষার বিশেষভাবে ভূমিকা আছে, অর্থাৎ যুক্তি ও নৈতিকতার বিকাশে শিক্ষার ভূমিকা প্লেটো খুব ভীষণভাবে তুলে ধরেন। অন্যদিকে আমরা অ্যারিস্টটলের কথা যদি বলি, সেই ক্ষেত্রে উনি বলেছেন শিক্ষা যাতে ব্যবহারিক দক্ষতা এবং গুণাবলী বিকাশ করে এবং বিকাশ যাতে ঠিকমতো করতে পারে সেটা উনি ভীষণভাবে বিশ্বাস করতেন। বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক প্রশিক্ষণতার মাধ্যমে বা বুদ্ধিবৃত্তিক ও বিভিন্ন শারীরিক দক্ষতার মাধ্যমে কোনো কাজকে কিভাবে করা যেতে পারে সেটার উপর উনি জোর দিয়েছিলেন। অন্যদিকে যদি আমরা জন ডিউর কথা বলি, তো জন ডিউ কথা অনুযায়ী যে প্রগতিশীল শিক্ষা এবং অভিজ্ঞতা ভিত্তিক শেখার পক্ষে উনি ভীষণভাবে সমর্থন জানান। ইনি শিক্ষাকে সামাজিক সংস্কারের একটি মাধ্যম হিসাবে দেখতেন। অন্যদিকে রুশোর কথা যদি বলি, তো উনি বলেছিলেন যে প্রাকৃতিক শিক্ষা সমর্থন করেন যা শিশুর স্বাভাবিক সত্তা এবং সৃষ্টিগত ভালোবাসা উন্মোচন করতে সাহায্য করে। শেখা শিশুর বিকাশের স্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত, এই বিষয়ে রুশো ভীষণভাবে বিশ্বাস করতেন। এবার আমরা যদি মারিয়া মন্টেসরির কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে মারিয়া মন্টেসরি শিশুকেন্দ্রিক শেখার এবং হাতে কলমে কার্যক্রমের ওপর উনি বিশেষভাবে গুরুত্ব দেন। পাশাপাশিভাবে স্বাধীনতা বৃদ্ধি করতে এবং স্বাধীনতা বৃদ্ধি করে তার যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে পরিবেশে, তার উপর উনি ফোকাস করেছিলেন। এবং আরেকটা দিক থেকে আমরা যদি বলি যে পাওলো ফ্রেইরে, উনি একটা কথার উপর ভীষণভাবে জোর দিয়েছিলেন, সেটা হচ্ছে যে ঐতিহাসিক শিক্ষাকে অত্যাচারী হিসাবে কিভাবে সমালোচনা করে এটাও কিন্তু উনি বলেছিলেন। পাশাপাশিভাবে উনি একটা বিষয়ের উপর ভীষণভাবে ফোকাস করেছিলেন, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি। এইবার আসি আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন চিন্তাবিদদের কথায়। সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অরবিন্দ ঘোষ, এদের সকলের কথাই কিন্তু আমরা বলতে পারি। সেই হিসেবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা ক্ষেত্রে চরিত্র গঠন এবং আধ্যাত্মিক বিকাশের গুরুত্ব কিভাবে হয় সেইটা উনি ভীষণভাবে মানতেন। স্বামী বিবেকানন্দ যুবকদের জাতি গঠনের এবং আত্ম অবদানে অংশগ্রহণের জন্য কিভাবে তাদেরকে তৈরি করতে হবে সেই ব্যাপারে উনি জোর দিয়েছিলেন। এবার আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আসি, সেই ক্ষেত্রে ইনি এমন একটি শিক্ষা ব্যবস্থা বিশ্বাস করতেন যা
সৃজনশীলতা এবং আবেগগত বিকাশকে, বুদ্ধিবৃত্তিক বিকাশকে পাশাপাশি উৎসাহিত করে, সেটার উপর উনি জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠান করেছিলেন, যেখানে শিক্ষা, প্রকৃতি, শিল্প এবং স্বাধীনতাকে সুন্দরভাবে একত্রিত করা যায়, সেটার উপর উনি বিশেষ জোর দিয়েছিলেন। এবার আসি আমরা মহাত্মা গান্ধীর কথায়। উনার কথা অনুযায়ী উনি নাই তালিম বা বেসিক এডুকেশনকে উনি মান্যতা দিয়েছিলেন। ইনি বেসিক শিক্ষা বা নাই তালিম ধারণা প্রবর্তন করেছিলেন, যা হাতে কলমে কাজের মাধ্যমে শেখার উপর গুরুত্ব দেয়, বিশেষ করে বিভিন্ন ধরনের শিল্পকর্মের মাধ্যম। এর পাশাপাশি মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যে শিক্ষা সামাজিক রূপান্তরের একটি মাধ্যম হওয়া উচিত, যা আত্মনির্ভরশীলতা এবং নৈতিক মূল্যবোধকে প্রচার করে, যেটা আমরা আমাদের বর্তমানে এনইপি 2020-তে বিশেষভাবে দেখতে পারি। অন্যদিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা যদি আসি, উনি কী বলেছেন এবং উনি কী বিশ্বাস করতেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ শিক্ষা দর্শনের দর্শনগত ভিত্তির ওপর গুরুত্ব দিয়েছিলেন। আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশের ওপর বিশেষ ভূমিকা আছে, সেটার উপরও তিনি বিশেষভাবে আলোকিত করেছিলেন। ইনি এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রচার করেছিলেন যা যুক্তি, চিন্তাভাবনা, আত্মশৃঙ্খলা এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা উৎসাহিত করতে পারে, তার উপর উনি বিশেষভাবে আলোকিত করার চেষ্টা করেছিলেন। এরপর আসি ঋষি অরবিন্দ ঘোষের কথায়। ঋষি অরবিন্দ ঘোষ এমন একটি শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলেন যা বুদ্ধিবৃত্তিক, শারীরিক এবং আধ্যাত্মিক শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করে। ইনি একটি শিশুর অন্তর্নিহিত সম্ভাবনা এবং সৃজনশীলতাকে কীভাবে বিকাশ করা যেতে পারে সেটা কিন্তু সঠিকভাবে তুলে ধরেছিলেন। যাই হোক, এই সমগ্র ব্যাপারকে যদি আমরা একসাথে করে তুলতে চাই, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা এই বিষয়কে বলতে পারি সঠিকভাবে যে শিক্ষার দর্শন শিক্ষা উদ্দেশ্য, বিষয়বস্তু এবং পদ্ধতিগুলির ধারণাগত ভিত্তি প্রদান করে। বিভিন্ন দর্শনীয় দৃষ্টিকোণ অনুসন্ধান করে শিক্ষকরা একটি পরিপূর্ণ শিক্ষা এবং শেখানোর পদ্ধতি তৈরি করতে পারবেন, যা শিক্ষার্থীদের সমাজের বৈচিত্র্যময় প্রয়োজনীয়তার সাথে মিল রাখে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে কার্যকারিতা রয়েছে, বিভিন্ন ধরনের চিন্তাবিদশীল রয়েছে, এই সমস্ত জিনিসকে যদি একসাথে আমরা একত্রিত করি, তাহলে আমরা এই কার্যকলাপকে তুলে ধরতে পারবো যে এই যে দর্শন কিভাবে শিক্ষার সামগ্রিক উদ্দেশ্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, বা শিক্ষকরা কিভাবে দর্শনীয় নীতিগুলির ব্যবহার করে শিক্ষার্থীদের বৈচিত্র্যময় প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে, বা বিভিন্ন দর্শনীয় দৃষ্টিকোণগুলির সমন্বয়কে কিভাবে অভিজ্ঞতা এবং ফলাফলের মাধ্যমে উন্নত করতে পারে, এই সমস্ত দিকগুলোই কিন্তু আমরা সঠিকভাবে আলোচনা করে নিতে পারি। সুতরাং এক কথায় আমরা বলতে পারি, যদি আমরা সঠিকভাবে এই দর্শনগুলোকে ফলো করতে পারি, তাহলে আমাদের যে শিক্ষার যে সিস্টেম রয়েছে, শিক্ষার যে পদ্ধতিগুলো রয়েছে, সঠিকভাবে আমরা চালনা করতে পারবো। এই আদর্শকে নিয়ে আমরা সঠিকভাবে সঠিক সমাজও গড়ে তুলতে পারবো। সুতরাং সামগ্রিক দিক থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে এই যে সমস্ত শিক্ষার যে ব্যাপারগুলো রয়েছে, আমরা এটাকে এভাবেও বলতে পারি যে এই যে শিক্ষার দর্শন শিক্ষা প্রকৃতিকে বিভিন্নভাবে যে উৎসাহিত করে, সেইটাকে বিভিন্নভাবে তার উদ্দেশ্যের সাথে এটাকে সংযোগ সাধন করে, বিভিন্নভাবে যে পদ্ধতিগুলো আছে কিভাবে সেটাকে প্রকাশ করতে পারে। অর্থাৎ এই যে শিক্ষার দর্শন মাধ্যমে বা শিক্ষার যে দর্শন আছে, সেই দর্শন শিক্ষার মাধ্যমে আমরা সমাজের যে প্রকৃতি রয়েছে, সমাজের কি উদ্দেশ্য রয়েছে, সমাজে বা শিক্ষার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের কীরকম পদ্ধতিগুলোকে ব্যবহার করতে পারি, আমাদের পরীক্ষা কিভাবে বিভিন্ন ধরনের পরিকল্পনা করব, বা একটা পরীক্ষা বা এক ধরনের মূল্যায়ন করার জন্য কোন ধরনের নীতি প্রয়োগ করতে পারবো, যা শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে তুলে নিয়ে যেতে পারবে, এই সমস্ত ব্যাপারের উপরেই কিন্তু আমাদের এই ফিলসফিটা সাহায্য করে। সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত চিন্তাবিদদের কথা বললাম, যেমন আমরা যদি চিন্তাবিদদের কথা যদি একবার বলতে চাই, প্লেটো, অ্যারিস্টটল, জন ডিউ, পয়লোফরে, বা পশ্চিমার
যে চিন্তাবিদরা রয়েছে, পাশাপাশি আমাদের দেশের যে চিন্তাবিদশীল রয়েছিলেন, তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ইনাদের যে সমস্ত কথাগুলো আমরা খানিকক্ষণ আগে বললাম, সুতরাং এই সমস্ত কথা থেকে একটা জিনিস প্রকাশিত হচ্ছে, এই দার্শনিকরা শিক্ষাগত অনুশীলনকে কিভাবে কাজে লাগানো যায় বা বিভিন্ন ধরনের বাস্তববাদ, আদর্শবাদ, দর্শন, অস্তিত্ববাদ, চিরন্তনবাদ বা প্রগতিবাদী মতাদর্শকে কিভাবে কাজে লাগানো যেতে পারে আমাদের শিক্ষার ক্ষেত্রে, সমস্ত জিনিস কিন্তু ওনারা খুব ভালোভাবে প্রকাশিত করতে পেরেছেন। বিভিন্নভাবে এই যে চিন্তাশীলবিদরা কোনো একটা শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যায়, সেই শিক্ষাকে আরও বেশি কিভাবে সমৃদ্ধ করা যায়, যেমন আমরা বলি যে সমালোচনামূলক চিন্তাভাবনা বা নৈতিক বিকাশ বা সৃজনশীলতা বা আত্মনির্ভরশীলতা কিভাবে এগুলোকে মূল্যবোধ তৈরি করতে সাহায্য করে। এই বৈচিত্র্যময় দর্শনগুলি শিক্ষকদের জন্য শিক্ষার্থীদের বৈচিত্র্যময় প্রয়োজনীয়তা পূরণ করতে কীভাবে সাহায্য করে, যা বুদ্ধিভিত্তিক এবং নৈতিক বিকাশ উভয়কে উৎসাহিত করে। অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন দর্শনীয় দৃষ্টিগুলির সমন্বয়ে শিক্ষা কিভাবে বিভিন্নভাবে অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে সেটাকে নিশ্চিত করে, বা বিভিন্ন ধরনের সামাজিক রূপান্তর, এবং এই পৃথিবী সম্পর্কিত বিভিন্ন ধরনের যে বোঝাপড়ার প্রচার কিভাবে করতে পারবে, এইগুলোর ওপর সঠিকভাবে ফোকাস করতে এই ধরনের ফিলসফি বা এই ধরনের দর্শন কাজে লাগে। সবশেষে আমরা একটা কথা এইখানে তুলে ধরতে পারি যে শিক্ষার দর্শন শিক্ষকদের জন্য একটি শক্তিশালী মাধ্যম তৈরি করে, যা সমাজের প্রয়োজন এবং ব্যক্তিগত বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করতে সহায়ক। সুতরাং এই দর্শনের মাধ্যমে শুধু আমরা শিক্ষককে সমৃদ্ধ করতে চাই না বা করি না, বরং আমরা এই শিক্ষার দর্শনের মাধ্যমে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থী নয়, গোটা সমাজকেও কিন্তু সমৃদ্ধ করা যেতে পারে। সুতরাং এই দর্শনকে যদি খুব সহজভাবে সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, তাহলে আমাদের শিক্ষার জগতে সমাজে বিভিন্নভাবে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারব। ধন্যবাদ।